Welcome to come back, dear students. How are you? I am fine. আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। Dear students, আজ আমি যে ক্লাসটি নেব সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, এবং এই চেঞ্জিং সেন্টেন্সটা অবশ্য তোমরা এর আগে দেখেছো বা ক্লাসে করেছো। সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, যেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এবং ওটা ডিগ্রি থেকে হয়। আবার আমরা আজকে যেটা করাবো সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড থেকে। ডিয়ার স্টুডেন্টস, যখনই আমরা চেঞ্জিং সেন্টেন্স করতে যাব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড দিয়ে, অবশ্যই আমাকে সিম্পল কী, কমপ্লেক্স কী, কম্পাউন্ড কী তা জানতে হবে। তাহলে আসো আমরা একটু প্রথমে জেনে নেই যে হোয়াট ইজ সিম্পল অ্যান্ড কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। স্টুডেন্টস, তাহলে আমরা একটু ব্ল্যাকবোর্ডে লিখে নেই। এটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অর্থাৎ স্ট্রাকচারের বা স্ট্রাকচার অনুসারে আমরা সেন্টেন্সকে তিনটে ভাগে ভাগ করতে পারি। আর এটা গঠনগত দিক দিয়ে তিনটে ভাগ করা হয়েছে। যেমন নাম্বার 1 সিম্পল, নাম্বার 2 কমপ্লেক্স, নাম্বার 3 কম্পাউন্ড। ডিয়ার স্টুডেন্টস, এই তিনটে হচ্ছে স্ট্রাকচারের দিক থেকে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। নাও উই ওয়ান্ট টু নো দ্য ডেফিনিশন অফ দিস সেন্টেন্সেস, অফ দিস সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ডিয়ার স্টুডেন্টস, হোয়াট ইজ সিম্পল? তো যখন আমরা এর সংজ্ঞা নেব বা ডেফিনিশনটা জানব, তখনই আমাদের জানতে হবে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। স্টুডেন্টস, আবার বলছি, যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। আমি একটু সহজে লিখে দিচ্ছি তোমাদের জন্য ভালো হবে। এই সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট, FINIT, ফাইনাইট ভার্ব থাকে। স্টুডেন্টস, আমরা এটা কিন্তু অনেকে ভুল বলি, ফিনিট, ফাইনাইট। হ্যাঁ, ফাইনাইট বলে, এটা হচ্ছে আমেরিকানরা, কিন্তু আমরা যেহেতু ব্রিটিশদের ফলো করি, এর জন্য ব্রিটিশরা এটাকে উচ্চারণ হচ্ছে ফাইনাইট। কেন হয়েছে? এর একটা IFA আছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, যেটা আমি অন্য একটা ক্লাসে তোমাদেরকে দেখাবো। তো একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। তাহলে সহজেই বোঝা গেল যে এটা একেবারে সিম্পল। যেহেতু সেন্টেন্সটা ওরকম, আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমাদের আরও ইজি হয়ে যাবে। যে দ্য বয়েজ প্লে ফুটবল। স্টুডেন্টস, তোমরা তাহলে এটা সহজভাবেই বুঝে নিলা যে দ্য বয়েজ প্লে ফুটবল, অর্থাৎ বালকেরা ফুটবল খেলে। তো বালকেরা ফুটবল খেলে, এখানে দ্য বয়েজ সাবজেক্ট, প্লে ক্রিয়া, ফুটবল অবজেক্ট। তো ফাইনাইট দ্যাট মিন্স সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ওর অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া, এবং প্লে ধারা এখানে কাজটা শেষ করা বোঝা এসছে, যে দ্য বয়েজ প্লে ফুটবল, বালকরা ফুটবল খেলে। তো এখানে কি পেয়েছি? একটা সাবজেক্ট পেয়েছি, একটা ফাইনাইট ভার্ব পেয়েছি। তো অবশ্যই এখন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে বা কোনোভাবে তুমি মুখস্থ রাখতে পারো, এনাফ। একটা সিম্পল সেন্টেন্স হচ্ছে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আমরা এটা সংজ্ঞাও পেলাম এবং আর একটা এক্সাম্পল পেলাম। এরপরে আসি কমপ্লেক্স। এটা হচ্ছে একটা এক্সাম্পল। কমপ্লেক্স সেন্টেন্সটা কি স্টুডেন্টস? আমি একটু কম্পাউন্ডটা কেটে পরে লিখি। এটা কমপ্লেক্স, এই ধরনের সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। স্টুডেন্টস, আবার বলছি, এখানে কমপ্লেক্স একটি প্রিন্সিপাল ক্লজ এবং
এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। স্টুডেন্টস, এখন প্রিন্সিপাল ক্লোজ কি এবং সাবঅর্ডিনেট ক্লোজ কি সেটা আমাদেরকে জানতে হবে। তো একটু আগে আমরা এরপরে ক্লোজ নিয়ে আলোচনা করব, তখন আমরা একটু জানবো। হালকা একটু জানাচ্ছি। প্রিন্সিপাল ক্লোজ, এখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। অর্থাৎ যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে সে কার উপর নির্ভরশীল নয়, সে নিজেই কাজ করতে পারে। অর্থাৎ এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, অর্থাৎ সহকারী ক্লোজ হিসাবে। এবং এই সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে কিছু শব্দ থাকবে যেগুলো আমরা দিয়ে দিলাম। এখানে একটু লিখে নিতে পারো। সাবঅর্ডিনেট ক্লোজ এর শুরুতে সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে কি থাকবে সেটা একটু আমি দেখাচ্ছি। সিন্স, অ্যাজ, দাও, অলদাও, since, as, though, although, who, is, that, till, until, before, after, since, as, though, although, who, is, before, after, এই শব্দগুলো এবং আরও কিছু শব্দ আছে যেটা আমি লিখে দিচ্ছি। আনলেস, হোয়েন, হোয়াই, হু লিখে দিচ্ছি। আনলেস, হোয়েন, হোয়াই, বিকজ। স্টুডেন্টস, এখানে অনেক শব্দ যেগুলো আমাদের দেখা যাচ্ছে দুই একটা শব্দ এদিক ওদিক থেকে যেতে পারে, তারপরও আমি চেষ্টা করছি সবগুলোই লেখার। হোয়াইল, এটসেট্রা ইত্যাদি, ইহার যে কোনো একটি এই সাবঅর্ডিনেট ক্লুজের শুরুতে থাকবে। লিখে দিচ্ছি, সাবঅর্ডিনেট ক্লুজের শুরুতে ইহার যে কোনো একটি যুক্ত থাকবে। স্টুডেন্টস, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশনটা কি? দ্যাট মিনস সংজ্ঞাটা হচ্ছে যে একটি এই ধরনের সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। আর সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে এই শব্দগুলোর যে কোনো একটি যুক্ত থাকবে। আমি একটা এক্সাম্পল দিলে তোমরা আরও ভালোভাবে বুঝবে। যেমন এক্সাম্পল, স্টুডেন্টস, ডেফিনেশনটা কিন্তু তোমাদের জন্য একেবারে ইজি হয়েছে এবং আশা করি তোমরা এটা কখনো ভুলবা না। এক্সাম্পল, although he is rich, he is honest. স্টুডেন্টস, তাহলে বোঝাই গেল যে কোনটা প্রিন্সিপাল এবং কোনটা সাবঅর্ডিনেট। অবশ্য দো অলদো যেহেতু আছে, নিশ্চয়ই এইটা হচ্ছে সাবঅর্ডিনেট আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। স্টুডেন্টস, আর আমরা যে একটু আগে বললাম সাবঅর্ডিনেট ক্লোজ, সেটাও সাবজেক্ট ভার্ব আছে কিন্তু এটা দো অলদো দিয়ে যুক্ত হয়েছে। তাহলে আমাদের সহজভাবেই কমপ্লেক্স সেন্টেন্সটার সংজ্ঞাটা বুঝতে পারলাম এবং চিনলাম। স্টুডেন্টস,
যেহেতু আমরা চেঞ্জিং সেন্টেন্স করাবো আজকে, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অবশ্যই করাবার ওইগুলো করার পূর্বেই আমাকে একটু জানতে হবে সিম্পলটা কী বা কাকে বলে, কমপ্লেক্স কি কাকে বলে, কম্পাউন্ড কাকে বলে, এবং ক্লোজের সম্পর্কে একটু জানতে হবে। না জানলে তুমি কিন্তু চেনবাই না এটা কোন সেন্টেন্স, তাহলে তুমি আনসারটা করতে পারবে না, চেঞ্জিংটা করতে পারবে না। স্টুডেন্টস, এরপরে আমরা কম্পাউন্ডে যাচ্ছি, নাম্বার 3, কম্পাউন্ড। স্টুডেন্টস, কমপ্লেক্স কম্পাউন্ড প্রায় সেম, একটু ডিফারেন্স আছে এখানে। যেমন কমপ্লেক্সে একটি প্রিন্সিপাল ক্লোজ আছে এবং অনেকগুলো এক বা একাধিক অর্ডিনেট ক্লোজ থাকবে। আর কম্পাউন্ডে হচ্ছে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে, এক বা একাধিক প্রিন্সিপাল, এটা কি পিএল, প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং এগুলো কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে অ্যান্ড, বাট, অর, yet, and, so, therefore, etc. স্টুডেন্টস, তাহলে তোমাদের জন্য একেবারে সহজ হয়ে গেল যে এই কম্পাউন্ডে হচ্ছে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং এই ক্লোজগুলো কিছু কনজাংশন দ্বারা যুক্ত থাকে। আর এই কনজাংশনগুলোর নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে একটা এক্সাম্পল দিলে তোমরা ভালোভাবে বুঝবা। যেমন একেবারে একটা সহজ উদাহরণ দিচ্ছি, হি ইজ রিচ বাট হি ইজ অনেস্ট। হি ইজ রিচ বাট হি ইজ অনেস্ট। স্টুডেন্টস, হি ইজ রিচ এটা একটা প্রিন্সিপাল ক্লোজ এবং হি ইজ অনেস্ট এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। সো দুটোই প্রিন্সিপাল ক্লোজ এবং যুক্ত হয়েছে বাট দ্বারা। বাট একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা কি বুঝলাম? কম্পাউন্ড সেন্টেন্স সবই প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। স্টুডেন্টস, আশা করি মোটামুটি বুঝছো এবং বাসায় এগুলো প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখার জন্য তোমাকে অবশ্যই লিখতে হবে। স্টুডেন্টস, আবার একটু বলছি, আজকে যে তোমাদের পরিচিত হলাম সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল এটা হচ্ছে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া। এরপরে কমপ্লেক্স সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে কিছু শব্দ আছে, এগুলো আমরা যোগ করে দেব। এগুলো দেখলেই আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বুঝে ফেলবো। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্সটি একাধিক প্রিন্সিপাল ক্লোজ দ্বারা ক্লোজ থাকবে এবং এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে। স্টুডেন্টস, এবার আসো আমরা একটু ক্লোজ সম্পর্কে জানি। ক্লোজ সাধারণত 3 প্রকার, আর সেগুলো আমরা একটু আলোচনা করি এখন। স্টুডেন্টস, এখন আমরা যেটা জানবো, ক্লোজ, CLAUSE, close. There are 3 kinds of close. Close উচ্চারণটা হচ্ছে ক্লোজ। আর আমরা যে উচ্চারণগুলো বলি আসলে অনেক সময় অনেক এলোমেলো হয়ে যায়, উচ্চারণটা ঠিক হয় না। এজন্য আমাদের উচিত সঠিকভাবে উচ্চারণটা জানার। এটা হচ্ছে ক্লোজ। ক্লোজ আর ক্লোজ সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে
প্রিন্সিপাল ক্লজ, অর এটা আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, প্রিন্সিপাল স্বাধীন। এখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। আচ্ছা, একটু পরে ডেফিনেশনটা বলছি, আগে আমি কাইন্ডসটা লিখে নিই। 2 নম্বর হচ্ছে একটা প্রিন্সিপাল, দ্বিতীয়ত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। এটার আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ অর ডিপেন্ডেন্ট ক্লোজ। স্টুডেন্টস, নাম্বার 3 সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল, দ্বিতীয়টা হচ্ছে সাবঅর্ডিনেট, এবং যেটা 3 নম্বর সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। স্টুডেন্টস, এরপরে আমরা একটু জানি যে আসলে প্রিন্সিপাল ক্লোজ কি, সাবঅর্ডিনেট ক্লোজ কি, কোঅর্ডিনেট ক্লোজ কি। একেবারে সহজভাবে তোমাদের যারা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড মোটামুটি বুঝতে পেরেছো তারা এটাও সহজে বুঝতে পারবা। এই প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে এখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। স্টুডেন্টস, আবার বলছি, একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। আর এটা দুটো নাম, প্রিন্সিপাল বলা যাবে অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজও বলা যাবে। এই বাক্য অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল হয় না, এরা নিজেরা কাজ করে। স্টুডেন্টস, তাহলে বোঝা গেল। এরপরে আসি সাবঅর্ডিনেট ক্লোজ আর ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল, ডিপেন্ডেন্ট অর্থ হচ্ছে নির্ভরশীল। আর সাবঅর্ডিনেট ক্লোজ এটাও প্রিন্সিপাল ক্লোজ, এখানেও প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। এই ক্লোজে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু সে কখনো নিজের উপর নির্ভরশীল না, সে অন্যের উপর নির্ভরশীল হয়ে তার কাজ করতে। অর্থাৎ এখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু সে প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল না হয়ে নিজে কিছু করতে পারবে না। তাহলে বুঝলাম আমরা সাবঅর্ডিনেট ক্লোজ কি। এরপরে কোঅর্ডিনেট ক্লোজ, এটাও এরকম যে এখানে কোঅর্ডিনেট ক্লোজ অনেকগুলো প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা এগুলো যুক্ত হয়। তবে কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা একটু আগেই লিখে দিয়েছি, বা ভালো করে মনে রাখবে যে 2 বা ততোধিক বাক্য যদি কনজাংশন দ্বারা যুক্ত হয়, বাক্যগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে, তবে সেটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। স্টুডেন্টস, তাহলে আমাদের 3টা ক্লোজ সম্পর্কে ধারণা পেয়েছি। এখন আমরা আমাদের মূল কাজে আসি। স্টুডেন্টস, তাহলে আমরা এখন আমাদের মূল কাজে আসি। আমরা যে চেঞ্জিং সেন্টেন্সটা করাবো, চেঞ্জিং sentences, TS and TNCS, স্টুডেন্টস, আর একটু আগে বলেছিলাম চেঞ্জিং সেন্টেন্সটা আমরা করাবো যে সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো প্রথমে যেটা আমরা করাবো সেটা হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল। 1 নম্বরে কমপ্লেক্স টু সিম্পল। স্টুডেন্টস, ভালো করে মনে রাখবা এবং অবশ্যই খাতা কলম সাথে রাখো, কারণ গ্রামার আইটেম একটু ডিফিকাল্ট এটা,
আর যদি বুঝতে পারো ইনশাল্লাহ অনেক সহজ হয়ে যাবে তোমাদের জন্য। আর আমার এটা স্কুলের জন্য। সো আমি তোমাদের যখন আমার ভিডিওগুলো দেবো তখন তোমরা দেখতে পাবে সার্চ করে, ইউটিউব সার্চ করে এমডি মনির স্যার। আর আমি তখন ট্রান্সফরমেশন একদম শুরু থেকে দেবো, একদম শুরু থেকে অ্যাসার্টিভ থেকে একেবারে কমপ্লেক্স অ্যাসার্টিভ থেকে তোমার এক্সক্লামেটরি পর্যন্ত, তারপর আমি ডিগ্রিতে নিয়ে আসবো, এরপরে আমি এটা আসবো 3 নম্বর। কিন্তু আমি যেহেতু ক্লাস 10ম শ্রেণীর জন্য এজন্য আমি এটা এখন করাচ্ছি। তোমরা অবশ্যই চেষ্টা করবে কলম খাতা নিয়ে কমপ্লেক্স টু সিম্পল। আমি আজকে যেটা করাবো, আমি একটা উদাহরণ দেব তোমাকে, সেই উদাহরণ দিয়েই আমি কেন হয়েছে, কি কন্ডিশন থাকবে এবং এর নিয়মটা কেন এটা হলো, আমি সব তোমাকে A to Z বলবো। তো অবশ্যই তোমরা খাতা নিয়ে আমার এই সেন্টেন্সটা উঠাও ইনশাল্লাহ। যেমন কমপ্লেক্স, আমি একটা সেন্টেন্স উঠাই স্টুডেন্টস, অবশ্যই তোমরা লিখবে since the old man killed the bird, comma, since the old man killed the bird, he brought bad luck to the queue. স্টুডেন্টস, এটাকে আমরা এটা কমপ্লেক্স আছে, এটাকে আমরা সিম্পল করব। কি করবে এটাকে? সিম্পল। স্টুডেন্টস, এখন তোমাকে বুঝতে হবে কমপ্লেক্স এর 3টা নিয়ম আছে এখানে। কমপ্লেক্সের এই 3টা নিয়ম, আমি যে নিয়মটা এখন করাচ্ছি সেটা হচ্ছে, তুমি যে কমপ্লেক্স সেন্টেন্সটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত। তাহলে আমরা নিয়মটা কিসের নিয়মে পাই? তোমাকে লিখে নিতে হবে। আমরা যে কমপ্লেক্স সেন্টেন্সটা পেয়েছি সেটা হচ্ছে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স টু সিম্পল করার নিয়ম। শুধু সিন্স অ্যাজ হোয়েন যুক্ত না, এখানে দ্য ওল্ড ম্যান একটা সাবজেক্ট এবং হি একটা সাবজেক্ট, অর্থাৎ দুটো ক্লুজে একই সাবজেক্ট এবং দুটি ক্লুজে মূল ভার্ব আছে। এখানে কিল্ড, এখানে ব্রড। কিল্ড হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, মেইন ভার্ব। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে হিও সাবজেক্ট। তো আমাকে মনে রাখতে হবে কি, যে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লুজের সাবজেক্ট যদি এক হয় এবং দুটি ক্লুজেই মূল ভার্ব থাকলে তার নিয়মটা কি। ওকে, আমরা একটু লিখে নেই। এখানে রুলটা লিখে নেবা এখানে, যেমন রুল 1, সিন্স অ্যাজ হোয়েন, সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স, সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে উভয় ক্লুজ, সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স এ উভয় ক্লুজ এ একই ক্লুজে একই সাবজেক্ট এবং উভয় ক্লুজে মূল ভার্ব থাকলে নিয়মটি হয়
স্টুডেন্টস এই কথাটা মনে রাখতে হবে, অর্থাৎ আমরা সিন্স অ্যাজ হোয়েন যুক্ত তিনটা সেন্টেন্স এখানে পাবো কমপ্লেক্সের। একটা হচ্ছে সাবজেক্ট এক এবং মূল ভার্ব থাকলে, আর একটা যে পাবো সেটা হচ্ছে সাবজেক্ট ভিন্ন এবং প্রথম বাক্যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে, আবার আরেকটা হচ্ছে সাবজেক্ট এক কিন্তু প্রথম ক্লুজে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ থাকলে। তিনটা নিয়ম। সেজন্য আমাদের কিছু মনে রাখতে হবে যে তুমি কমপ্লেক্স পেয়েছো, বুঝছো সিন্স অ্যাজ হোয়েন আছে, তাহলে তোমাকে কিন্তু যে কোনো সিম্পলের যে কোনো নিয়ম করলে এখানে হবে না। তোমাকে মনে রাখতে হবে এই কমপ্লেক্সটা কোন সিস্টেমে। এই কমপ্লেক্সটা আবার বলেছি, কমপ্লেক্সটা হচ্ছে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত এবং উভয় বাক্যে মূল ভার্ব আছে এবং সাবজেক্ট এক। তার মানে সাবজেক্ট এক এবং মূল ভার্ব থাকলে সেটা সিম্পল করার জন্য সুন্দর একটা নিয়ম। সে নিয়মটা কি দেখো, আমি স্ট্রাকচারটা এখানে লিখে দিচ্ছি। তাহলে এটা আমি মুছে ফেলি স্টুডেন্টস, এটা মুছলে আমাদের জন্য ভালো হবে, যেহেতু এখানে কিন্তু সিন্স অ্যাজ হোয়েন সবাই অবশ্যই লিখে নিচ্ছ, সিন্স অ্যাজ হোয়েন থাকবে এবং এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স সিন্স অ্যাজ হোয়েন যুক্ত এবং এই সেন্টেন্স এ উভয় ক্লোজ, দ্যাট মিন্স একা একটা ক্লোজ দ্বিতীয় আর একটা ক্লোজ, উভয় ক্লোজে একই সাবজেক্ট দ্য ওল্ড ম্যান অর্থাৎ বৃদ্ধ লোক এবং এই বৃদ্ধ লোকটাই এখানে আসছে, তার মানে সাবজেক্ট এক। এই ধরনের বাক্যকে আমি যখন সিম্পল করব তখন তার গঠনটা এখানেই দিচ্ছি। স্ট্রাকচার স্টুডেন্টস, স্ট্রাকচারটা কি, প্রথমে সিন্স অ্যাজ হোয়েন অবশ্যই উঠে যাবে স্ট্রাকচার, অর্থাৎ আমি একটু লিখে নিচ্ছি। এক নম্বরই তুমি সিন্স অ্যাজ যা থাকবে, হোয়েন যদি যে কোনো একটা থাকে এগুলো উঠে যাবে। এগুলো উঠে যাবে স্টুডেন্টস, সবসময় মনে রাখবে, কারণ যখন তুমি সিম্পল করতে যাবা তখন কিন্তু এই শব্দগুলো আর থাকবে না, এটা শুধু কমপ্লেক্সই থাকে। এরপরে এটা আমি দিলাম। দ্বিতীয়তে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত বাক্যে অর্থাৎ প্রথম বাক্যের মূল ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। এক নম্বর, প্রথম বাক্যের মূল ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। এরপরে তার মানে সিন্স দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড, তোমরা এখানে আগে আমি বলেছি মূল ভার্ব হচ্ছে কিল্ড, তার মানে আমাকে কি করতে হবে, সিন্স অ্যাজ তো হবেই না, তার মানে দ্য ওল্ড ম্যান আর এখানে হবে না, এখানে কিল্ড আছে। কিল্ড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে KILL কিল, আর কিল্ডের সাথে কখনো আইএনজি হয় না, কারণ প্রেজেন্ট কিল্ড পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল এটাই ধরি। কিন্তু তুমি যখন আইএনজি করবে তখন কিলের সাথে KILL এরপরে আইএনজি, এটা পরে আসতেছি। 2 নম্বরে 3 নম্বরে যেটা করবা, উক্ত বাক্যের বাকি অংশ, উক্ত বাক্যের বাকি অংশ। স্টুডেন্টস, উক্ত বাক্য দ্যাট মিন্স সিন্স দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড, এটাই একটা বাক্য। আমরা টোটাল কাজটা করতেছি এই প্রথম ক্লোজটিরই, প্রথম বাক্যটিরই। স্টুডেন্টস, তাহলে কী লিখলাম, উক্ত বাক্যের বাকি অংশ, তারপরে এখানে কমাটা থেকে যাবে, প্লাস দিয়ে দিই এখানে, প্লাস কমা বসবে, প্লাস এখানে প্লাস দিয়ে দিলাম, প্লাস দ্বিতীয় বাক্যের সাবজেক্টের জায়গায় প্রথম বাক্যের সাবজেক্ট বসবে। দ্বিতীয় বাক্যের সাবজেক্টের জায়গায় দ্বিতীয় বাক্যের প্রথম বাক্যের সাবজেক্টের জায়গায়, ভুল হচ্ছে এখানে, প্রথম বাক্যের সাবজেক্টের জায়গায় দ্বিতীয় বাক্যর
সাবজেক্ট বসবে। স্টুডেন্টস, প্রথম বাক্যের সাবজেক্ট দ্য ওল্ড ম্যান, আমার তো প্রথমটাই ঠিক ছিল, সরি। এখানেই দ্বিতীয় বাক্যের সাবজেক্টের জায়গায় এটাই দ্বিতীয় বাক্য, এটাই দ্বিতীয় বাক্যের সাবজেক্টের জায়গায় প্রথম বাক্যের সাবজেক্ট বসবে। এরপর বাকি অংশ প্লাস দ্বিতীয় বাক্যের বাক্যর বাকি অংশ। স্টুডেন্টস, আমি যে স্ট্রাকচারটা দিয়েছি সেই স্ট্রাকচার অনুসারে এই উত্তরটা করবা। তবে প্রত্যেকটা কমপ্লেক্স থেকে সিম্পলেই তুমি একই স্ট্রাকচার ব্যবহার করতে পারবে না। এখানে যে কমপ্লেক্সটা আছে সেটা আবার বলছি সিন্স অ্যাজ হোয়েন থাকবে এবং উভয় ক্লুজের সাবজেক্ট এক। আবার বলছি আমরা যে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল করতেছি সেই কমপ্লেক্স সেন্টেন্সটার কিছু শর্ত হচ্ছে এখানে সিন্স অ্যাজ হোয়েন তো অবশ্যই থাকবে এবং উভয় বাক্যে একই সাবজেক্ট থাকবে এবং উভয় বাক্যে মূল ভার্ব থাকবে। সেক্ষেত্রেই আমরা এই স্ট্রাকচার প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা মূল উত্তরটায় আসি। যেহেতু আমি প্রথমে বলছি সিন্স অ্যাজ হোয়েন উঠে যাবে, যে উঠিয়ে দিলাম আমি। এরপরে কি আসবে? প্রথম বাক্যের মূল ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ প্রথম বাক্যের মূল ভার্ব হচ্ছে কিল্ড, এই মূল ভার্ব হচ্ছে কিল্ড, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে কিল, এর সাথে হবে আইএনজি, দ্যাট মিনস ক্লিং, হচ্ছে কি ক্লিং, KILLING, ক্লিং। এরপরে আমি প্রথম নিয়মটা বসালাম, উক্ত বাক্যের বাকি অংশ বলতে বোঝাচ্ছে দ্য বার্ড, ক্লিং দ্য বার্ড। স্টুডেন্টস, একটু বোঝার চেষ্টা করো। আমি প্রথম বাক্যের কাজটা শেষ করলাম, এরপরে আমার এখানে আইএনজির পরে আমি বাকি অংশ বসালাম, প্লাস কমা বসবে, আমি এখানে একটা কমা দিলাম। এরপর দ্বিতীয় বাক্যের সাবজেক্টের জায়গায় প্রথম বাক্যের সাবজেক্ট, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, তার মানে হিটা আর হবে না, প্রথম বাক্যের সাবজেক্ট কে ছিল? দ্য ওল্ড ম্যান, এখানে আসবে দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান বসালাম। তারপরে বলছে কি দ্বিতীয় বাক্যের সাবজেক্টের জায়গায় প্রথম বাক্যের সাবজেক্ট আমাদের বসানো হয়ে গেছে, প্লাস দ্বিতীয় বাক্যের বাকি অংশ। দ্বিতীয় বাক্যের বাকি হচ্ছে ব্রড ব্যাড লাক টু দ্য ক্রিউ, দ্যাট মিনস নাবিককে বোঝাচ্ছে, কোনো একটা দলকে বোঝাচ্ছে। দ্য ওল্ড ম্যান ব্রড ব্যাড লাক টু দ্য ক্রিউ। স্টুডেন্টস, আশা করি ভালোভাবে বুঝছো তোমরা। আমি যদি আরেকটা উদাহরণ দেই তোমাদের জন্য, তাহলে তোমরা আশা করি এটা আরও একটু ভালোভাবে করতে পারবে। অবশ্য বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে। একেবারে মনে করো যে স্যার করাইছে আর হয়ে গেছে পারবো, কিন্তু এটা তোমাদের জন্য মনে হয় কঠিন হবে। এই জন্য বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করো তাহলে ওই যখন দেখবা তখনই, এরপরে একেবারে ভুলে যাবা, মনে থাকবে না। স্টুডেন্টস, আমি যদি আরেকটা উদাহরণ দিই তাহলে তোমাদের জন্য আরেকটু ভালো হবে। তো আমি প্রথম এক্সাম্পলটা একটু মুছে নিচ্ছি আমার। আচ্ছা, উদাহরণটা হচ্ছে এরকম। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। হোয়েন দ্য thief, এর আগে আগের যেই আমি প্রশ্নটা দিয়েছিলাম যে সিন্স দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড হি ব্রড ব্যাড লাক টু দ্য ক্রিউ, তোমরা নিশ্চয়ই বাংলাটা বুঝতেছো যে যখনই বৃদ্ধ লোক পাখিটিকে মারলো, সে কী করলো? তার দলের জন্য দুর্ভাগ্য বয়ে আনলো। আর আমরা উত্তরটা এরকম করছি, কিলিং দ্য বার্ড, অর্থাৎ পাখিটি মেরেই দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোক একটা খারাপ সময় বয়ে নিয়ে আনলো, এটা এরকম বোঝাচ্ছে। আচ্ছা, এখন যেটা করা হচ্ছে, হোয়েন দ্য থিপ, THIF থিপ, সৌ দ্য পুলিশ, কমা, হোয়েন দ্য থিপ সৌ দ্য পুলিশ হি ran away. স্টুডেন্টস, এটা হচ্ছে অবশ্যই কমপ্লেক্স সিন্স অ্যাজ হোয়েন যুক্ত, ওই আমাদের একই রুল। আমরা যদি এটাকে সিম্পল করি, এখন তোমরা নিজেরাই ইচ্ছা করলে ইনশাল্লাহ পারবা। এই স্ট্রাকচার অনুসরণ করে আমাদের মূল ভার্ব হচ্ছে এখানে দেখো, দ্য থিপ
সাবজেক্ট, এখানে হি সাবজেক্ট, তার মানে উভয় সিন্স অ্যাজ হোয়েন যুক্ত উভয় বাক্যের সাবজেক্ট এক, তাহলে আমরা এই রুলটা ব্যবহার করতে পারি। আবার এখানেও মূল ভার্ব আর এখানেও মূল ভার্ব, তাহলে উভয় বাক্যে মূল ভার্ব আছে নিশ্চিত। তুমি বারবার একই জিনিস মনে রাখবে, সিন্স অ্যাজ হোয়েন যুক্ত সেন্টেন্সের উভয় বাক্যের যদি সাবজেক্ট এক দেখো এবং উভয় অংশে মূল ভার্ব থাকে, তাহলে তোমার এই স্ট্রাকচার অনুসরণ করতে হবে, আদারওয়াইজ এটা ইনকারেক্ট হবে। স্টুডেন্টস, তাহলে কি হলো? মূল ভার্ব স এস, এটার মূল ভার্ব হচ্ছে এস ডাব্লিউ সি, পাস্ট হচ্ছে স, পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। তো আমাদের মূল ভার্বের সাথে আইএনজি হবে, যেহেতু আমাদের নিয়ম আছে যে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত বাক্যের মূল ভার্বের সাথে আইএনজি, তার মানে এস ডাব্লিউ আইএনজি সিং। বাকি অংশ হচ্ছে দ্য পুলিশ, সিং দ্য পুলিশ। এরপরে আমরা দ্বিতীয় বাক্যের সাবজেক্টের জায়গায় প্রথম বাক্যের সাবজেক্টটা নিয়ে আসবো, দ্য থিফ। সিন্স দ্য পুলিশ, এখানে আমাদের আরেকটু আগে আছে কমা আসবে, সিন দ্য পুলিশ দ্য থিফ, THIF দ্য থিফ, বাকি অংশ বসে যাবে র্যান। স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ হোয়েন দ্য থিফ, যখনই চোরটি দেখলো দ্য পুলিশ, পুলিশকে, হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো। র্যান অ্যাওয়ে দ্যাট মিনস দৌড়ে পালানো। আমরা যখন উত্তরটা করেছি সিং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে, অর্থাৎ পুলিশকে দেখা মাত্রই সে দৌড়ে পালালো। স্টুডেন্ট, আশা করি তোমরা কমপ্লেক্স টু সিম্পলের মাত্র একটা রুল ভালোভাবে বুঝতে পারছো। আমি এখন যে রুলটায় যাব সেটা হচ্ছে, এটাও সিন্স অ্যাজ হোয়েন থাকবে, কিন্তু এই সিন্স অ্যাজ হোয়েন যুক্ত বাক্যটার সাবজেক্টটা ভিন্ন, আর ভিন্ন সাবজেক্টের নিয়মটাও একটু ভিন্ন, সেটা আমি এখনই তোমাদেরকে দেখাচ্ছি। স্টুডেন্ট, অবশ্যই স্টুডেন্টস, এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে একই কমপ্লেক্স টু সিম্পল, তবে এই কমপ্লেক্স হচ্ছে কমপ্লেক্স টু সিম্পল। স্টুডেন্টস, এটা ওই আমরা যে প্রথম যেটা করছিলাম সেটা হচ্ছে সাবজেক্ট এক হলে উভয় বাক্যের, এটা হচ্ছে সাবজেক্ট ভিন্ন। আমি একটা উদাহরণ দিয়েই তোমাদের আমি রুলটা শিখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা উদাহরণটা অবশ্যই লিখে নাও। এরকম একটা এক্সাম্পল দেই, সিন্স the weather was very cold, sorry since the weather was very cold, there were no birds or animals in the snow, মানে ধূসর covered country. স্টুডেন্টস, এটাকে আমরা সিম্পল করব। এখন আমি প্রথম যে সেন্টেন্সটা করেছিলাম সেটা হচ্ছে উভয় বাক্যের সাবজেক্ট এক, কিন্তু এখানে দ্য ওয়েদার সাবজেক্ট ওয়েদার, এখানে দেয়ার ওয়্যার নো বার্ডস, এখানে সাবজেক্ট ভিন্ন, অর্থাৎ সাবজেক্ট এক না। তার মানে আমরা কি লিখতে পারি? সিন্স অ্যাজ হোয়েন যুক্ত বাক্যের সাবজেক্ট ভিন্ন, আর এর আগেটা লিখছিলাম সিন্স অ্যাজ হোয়েন যুক্ত বাক্যের কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট এক, এখানে সাবজেক্ট ভিন্ন, এবং প্রথম বাক্যে এম ইজ আর ওয়াজ ওয়্যার আছে। তাহলে আমাদের কন্ডিশনটা কি এখানে লিখতে হবে যে যেটা নিয়ম, অর্থাৎ রুল 2 এভাবে আসবে, সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স এর সাবজেক্ট, কমপ্লেক্স সেন্টেন্সের
উভয় বাক্যের সাবজেক্ট ভিন্ন এবং প্রথম বাক্যের মধ্যে am is was am is এরপর একটা আর লিখে দেই তার সুবিধা হবে একসাথে লেখা হলো am is are was were have has had থাকলে নিয়মটি হয় স্টুডেন্টস আমি আবার বলছি আমরা যে প্রথম বাক্যটা করেছিলাম সেটা সিনসিয়াস হোয়েনযুক্ত তো অবশ্যই এবং সেখানে উভয় ক্লুজের সাবজেক্ট এক ছিল এবং উভয় ক্লুজেই মূল ভার্ব ছিল ওইটার নিয়মটা একরকম আর এখন যেটা করছি এটা রুল 2 এটা সাবজেক্ট ভিন্ন অর্থাৎ উভয় ক্লুজের সাবজেক্ট যদি ভিন্ন থাকে এবং প্রথম ক্লুজে অর্থাৎ সিনসিয়াস হোয়েনযুক্ত ক্লুজে যদি am is are was were have has had থাকে তাহলে নিয়মটি কি হয় দেখো আমরা কি বলছি এখানে একই রকম সিনসিয়াস হোয়েন উঠে যাবে স্ট্রাকচার এরকম স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে তো সিনসিয়াস হোয়েন উঠে যাবে ওটার কোনো কথা নাই এরপরে আমরা কি করব প্রথম বাক্যের প্রথম এখানে একটু লিখে নেই সিন্স অ্যাজ হোয়েন উঠে যাবে এগুলো তো আর থাকবে না কখনো এরপরে আমরা যেটা করব যে am is are was were এর পরিবর্তে am is are was were এর পরিবর্তে being 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 এবং have has had এর পরিবর্তে having having এছাড়া প্রথম বাক্যটি আর কোনো পরিবর্তন হয় না স্টুডেন্টস একটু ভালো করে শুনে নাও প্রথম আমি যে সেন্টেন্সটা করাচ্ছি সেটার সাবজেক্ট ভিন্ন এবং প্রথম অংশে am is are was were থাকলে যে নিয়মটা হয় সেটা হচ্ছে সিনসিয়াস হোয়েন উঠে যাবে এবং am is are was were থাকলে বিং এখানে এবং have has had থাকলে হ্যাভিং বসবে এছাড়া বাক্যটার পরিবর্তন হবে না তাহলে উত্তরে কি আসবে দ্য ওয়েদার এখানে ওয়াজ আছে এজন্য বিং দ্য ওয়েদার বিং ভেরি কোল্ড বাস এরপর কমা বসবে দ্বিতীয় বাক্য অপরিবর্তিত অবস্থায় বসে যাবে হয় না প্লাস কমা প্লাস দ্বিতীয় বাক্য অর্থাৎ দ্বিতীয় বাক্যের আর কোনো পরিবর্তন হবে না ইনশাল্লাহ তোমরা ভালোভাবে বুঝতে পারছো অর্থাৎ এই সেন্টেন্সটা খুবই সহজ কিন্তু তোমাকে মনে রাখতে হবে দেখা যাচ্ছে পরীক্ষায় আসলে তোমরা নিয়মটা ভুলে যাও নিয়মটা যে কোন নিয়মে আসছে আমি তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 3টা নিয়মেই করেছি সিনসিয়াস হোয়েনের তো 3টা নিয়মেই করেছি কিন্তু কোনটা এটা তুমি মনে রাখতে পারো না আর এই মনে রাখার জন্য অবশ্যই একটু প্র্যাকটিস করবা এবং কিছু স্ট্র্যাটেজি একটু নিজে চিন্তা করবা কিছু কৌশল বিনিময় করবা যেমন প্রথমে আমাদের মনে রাখতে হবে সিনসিয়াস হোয়েনযুক্ত যে বাক্যটা আমরা কমপ্লেক্সে পেয়েছি এবং ওটার সাবজেক্ট যদি এক হয় মূল উভয় বাক্যে মূল ভার্ব হয় তাহলে আমি স্ট্রাকচারটা করবো কি ভার্বের সাথে আইএনজি করে বাস বাকিটা বসাই দেবো দ্বিতীয় সাবজেক্টের জায়গায় প্রথম সাবজেক্ট নিয়ে নেবো আর কোনো পরিবর্তন নাই ঠিক আবার সাবজেক্টটা একটু ভিন্ন এবং am is are was are যদি থাকে তাহলে কী করবো সিনসিয়াস হোয়েন উঠে যাবে আর am is are was were এর জায়গায় আমরা কী করবো বিং নেব have has had এর জায়গায় হ্যাভিং নেব এছাড়া দ্যার ইজ নো চেঞ্জ কোনো চেঞ্জ নয় তাহলে উত্তরে কী আসবে দ্য ওয়েদার বিং আসবে ভেরি কোল্ড
কমা দিবা, এরপর বাকিটা বসে যাবে। দেয়ার ওয়ার নো বার্ডস অর অ্যানিমালস ইন দ্য স্নো কভার্ড কান্ট্রি। স্টুডেন্টস, যেহেতু আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল, এর অর্থটা বাংলাটা হচ্ছে এরকম, সিন্স যেহেতু দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল, দেয়ার ওয়ার নো বার্ডস আর অ্যানিমালস ইন দ্য স্নো কভার্ড কান্ট্রি, সেই ওই স্নো মানে ধূসর, ওই ধূসর আবহাওয়া মানে আবরিত বরফাচ্ছন্ন দেশে কোনো পাখি কোনো প্রাণী ছিল না। তাহলে আমরা সহজেই উত্তরটা করতে পারছি, আশা করি তোমরা বুঝছো। এখন যে সেন্টেন্সটা আমরা এখন যে এটা করব, যে চেঞ্জিংটা করব, সেটা হচ্ছে এটার সাবজেক্ট এক থাকবে। স্টুডেন্টস, এখন যেটা আমরা করাবো সেটা হচ্ছে এটাও কমপ্লেক্স টু সিম্পল রুল 3। এখানে সাবজেক্ট এক থাকবে, উভয় ক্লুজের সাবজেক্ট এক থাকবে এবং সিন্স অ্যাজ যুক্ত ক্লুজটিতে শুধুমাত্র বিভার থাকবে। তাহলে নিয়মটা কী হয় একটু আমি উদাহরণের মাধ্যমে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। সিন্স হি ওয়াজ স্মল, একটা এক্সাম্পল দিচ্ছি প্রথমেই। Since he was small, students, since he was small, এরপর কমা বসাবা, he could not work hard, he could not work hard. Students, এটা অবশ্যই সিম্পল, এই কমপ্লেক্স COMPLES, এটা অবশ্যই কমপ্লেক্স, এটাকে আমরা করব সিম্পল। স্টুডেন্টস, তাহলে কমপ্লেক্স থেকে সিম্পলে আমরা তিনটা নিয়ম পেয়েছি, একই সিস্টেমে, প্রায় একেবারে কাছাকাছি, একটু ডিফারেন্স দেখা যাচ্ছে। এখানেও সিন্স অ্যাজ হোয়েন যে কোনো একটা থাকুক, সমস্যা নাই, কিন্তু এখানে সিন্স অ্যাজ থাকবে, অর্থাৎ এখানে হি সাবজেক্ট এবং এখানেও হি সাবজেক্ট। সো সাবজেক্ট দ্বয় একই, সেম, দুটো সাবজেক্টই এক, এবং সিন্সেস হোয়েনযুক্ত বাক্যের বিভার থাকবে। আর যদি সিন্সেস হোয়েনযুক্ত বাক্যে বিভার থাকে এবং সাবজেক্ট, আগেটা করছিলাম কিন্তু একই, বিভার আছে কিন্তু সাবজেক্ট ভিন্ন, আর এটা বিভার আছে কিন্তু সাবজেক্ট একই, তাহলে আমরা নিয়মটা কী করব একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে রুল 3, তোমরা লিখে নেবে অবশ্যই। রুল 3 এখানে লিখতে পারি সিন্স অ্যাজ যুক্ত, সিন্স অথবা অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের উভয় বাক্যের সাবজেক্ট একই এবং সিন্স অ্যাজ যুক্ত ক্লোজে বিভার্ব থাকলে নিয়মটি হয়। আচ্ছা স্টুডেন্টস, আশা করি তোমরা রুলটা বুঝছো। সিন্সেস থাকবে এবং সিন্সেস যুক্ত ক্লোজে তোমার বিভার্ব থাকবে। বিভার্ব তো অবশ্যই জানো, এমিজ আর ওয়াজ ওয়ার হ্যাভ্যাস, যা হোক। এরপরে এগুলো যদি থাকে তাহলে আমাদের নিয়মটা কি একটু দেখো, গঠন মানে স্ট্রাকচারে যাও, স্ট্রাকচার মানে গঠন প্রণালী। প্রথমেই যেটা করতে হবে, আমরা সিন্সেস হোয়েন বাদ দেই, 1 নম্বরে যেটা দেব সিন্স অ্যাজ উঠে যাবে, এটা সবসময় উঠে যাবে কারণ সিম্পল এগুলো থাকে না। এরপরে 2 বিকজ অফ বসবে, প্রথমেই সিন্সেস হোয়েন উঠে যাবে এবং প্রথমেই আমি একটু লিখে নেই, প্রথমেই সিন্সেস হোয়েন যুক্ত বাক্যের প্রথমেই
সিন্স অ্যাজ যুক্ত ক্লুজ এর প্রথমেই বিকজ অফ বসবে, বিকজ অফ বসবে। অবশ্যই তুমি বিকজ অফ বসাবা সিনসেশন উঠে প্রথমেই। বিকজ অফ বসানোর পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট আছে এর পজিটিভ ফর্ম, অর্থাৎ সাবজেক্টের পজিটিভ ফর্ম SUBJECT সাবজেক্ট এর POSSESSIBE পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম কি আমি একদিন বলেছিলাম আমার একটা ক্লাসে, আমি এইটা নিয়ে একদিন ক্লাস করব তোমাদের। পজিটিভ হচ্ছে যেমন সাবজেক্টিভ, হি সাবজেক্টিভ, এরপরে ওর অবজেক্টিভ হচ্ছে হিম, আর পজিটিভ হচ্ছে হিজ, আবার রিফ্লেক্সিভ আছে, এরকম কয়েকটা আছে। তো আমরা পজিটিভ যে ফর্মটা পাবো সেটা হচ্ছে সাবজেক্টের পজিটিভ ফর্ম, অর্থাৎ হি, এটার অবজেক্টিভ হচ্ছে হিম আর পজিটিভ হচ্ছে হিজ। এটা সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ, এটা পজিটিভ। আচ্ছা, তাহলে পজিটিভ ফর্ম বসাবো। এরপরে চার বিং অথবা হ্যাভিং, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো থাকলে আমরা বিং, এগুলোর পরিবর্তে কী বসা বিং, এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরিবর্তে হ্যাভিং, হ্যাভিং বসে। সবার সমান দিয়ে দিচ্ছি, তার মানে এর পরিবর্তে একটু বুঝে নিও। এখানে লিখে নিচ্ছি এর পরিবর্তে, এদের পরিবর্তে হ্যাভিং, আর এদের পরিবর্তে বিং, এটা বসবে। এরপরে বাকি অংশ 5 উক্ত বাক্যের বাকি অংশ প্লাস কমা বসবে, প্লাস দ্বিতীয় ক্লোজটি অপরিবর্তিত অবস্থায় বসবে। এটা কোনো পরিবর্তন, দ্বিতীয় ক্লোজটি বসে যাবে। স্টুডেন্টস, তাহলে উত্তরটা কি কেমন হয় একটু আমরা করে নেই। প্রথমে তো আমরা সিনসেস বাদ দেব, এটার কোনো প্রশ্নই আসে না, সিম্পল এটা থাকে না, যেহেতু কমপ্লেক্সে এটা আছে। তাহলে এটার আমরা 1 নম্বর উল্টাই উঠে গেল। দ্বিতীয়ত হচ্ছে সিন্স অ্যাজ যুক্ত ক্লোজের প্রথমেই বিকজ অফ বসবে। তাহলে আমরা শুরুতেই বিকজ অফ বসাই, BECAUSE বিকজ অফ। এরপরে আমরা বসাবো সাবজেক্টের পজিটিভ ফর্ম, সাবজেক্ট হচ্ছে হি, আমি বলেছিলাম হি সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ হচ্ছে হিম, পজিটিভ হচ্ছে হিজ, তাহলে আমাদের হিজ আসবে বিকজ অফ হিজ। এরপরে আমরা এটা পেলাম এম ইজ আর ওয়াজ আর এর পরিবর্তে বিং, এখানে আছে কি ওয়াজ। এখানে যদি হ্যাভ অ্যাজ হ্যাড থাকতো তাহলে এখানে হতো হ্যাভিং, তাহলে বিকজ অফ হিজ বিং। এরপরে কি বসবে পরিবর্তে উক্ত বাক্যের বাকি অংশ, বিকজ অফ হিজ বিং স্মল, এটা বসাই দেবো আমরা স্মল, কমা আসবে। তারপরে দ্বিতীয় বাক্যটা কোনো পরিবর্তন হবে না, হি কুড নট ওয়ার্ক হার্ড। স্টুডেন্টস, আশা করি উত্তরটা বুঝছো। বিকজ অফ হিজ বিং স্মল হি কুড নট ওয়ার্ক হার্ড, এর অর্থ হচ্ছে সিন্স হি ওয়াজ স্মল, যেহেতু সে ছিল ছোট, হি কুড নট ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করতে পারতো না। এর উত্তরটা হচ্ছে বিকজ অফ হিজ বিং স্মল, অর্থাৎ ছোট থাকার কারণে হি কুড নট ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করতে পারেনি বা পারতো না। স্টুডেন্ট, যদি তোমরা স্ট্রাকচার মনে রাখতে পারো এবং কোন সেন্টেন্স আমি এই উত্তরে করব, এই সেন্টেন্সের কন্ডিশন কি, এটা যদি বুঝতে পারো, এটার যদি ধরনটা তোমরা জানো, তাহলে উত্তরটা তোমাদের জন্য সহজ হবে। স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝছো। আজকে আমি যে ক্লাসগুলো নিয়েছি সেটা হচ্ছে সবই সিন্স অ্যাজের উপর। সিন্স অ্যাজ, হোয়েন, একটা হচ্ছে সাবজেক্ট এক, প্রথম সেন্টেন্সটা করেছি সাবজেক্ট একই, উভয় সেন্টেন্সে সাবজেক্ট একই এবং উভয় সেন্টেন্সে মূল ভার্ব, এটার একটা নিয়ম। দ্বিতীয়ত যেটা করাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট ভিন্ন এবং প্রথম ক্লুজে বিভার্ব ছিল। তৃতীয় যেটা করিয়েছি সেটা হচ্ছে সাবজেক্ট একই এবং প্রথম ক্লুজে অর্থাৎ সিন্স অ্যাজ যুক্ত ক্লুজটিতে
তোমার বিভার্ব আছে। আশা করি স্টুডেন্ট কিছুটা হলে উপকৃত হবে। আর আমার আরও ভিডিও পেতে হলে, ভিডিও দেখতে হলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার ভিডিওগুলো, আর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। স্টুডেন্টস, আমার ভিডিও দেখার জন্য সার্চ করবে এমডি মনির স্যার লিখে। আশা করি বুঝতে পারছো এবং আমার জন্য দোয়া করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আসসালামু আলাইকুম। স্টুডেন্টস, তাহলে আমরা এখন যে কমপ্লেক্স টু সিম্পল করাবো সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনযুক্ত কমপ্লেক্স থেকে সিম্পল করার নিয়ম। এর আগে আমরা করিয়েছি সিনসাস হোয়েনযুক্ত কমপ্লেক্স টু সিম্পল। স্টুডেন্টস, যেটা করাচ্ছি একটু খেয়াল করবা। তাহলে আমরা যেটা করাচ্ছি সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনযুক্ত প্রোনাউনযুক্ত কমপ্লেক্স টু সিম্পল। স্টুডেন্টস, আমরা যদি একটা উদাহরণ দেই ওই আগের মতোই, তাহলে তোমাদের জন্য এটা আরও একটু ইজি হয়ে যাবে। তাহলে উদাহরণটা আমরা দিতে যাই, ওখান থেকে আমরা স্ট্রাকচার পেয়ে যাব, ওখান থেকে আমরা নিয়ম পেয়ে যাব। তোমরা একটু লিখে নাও। এক্সাম্পল, the writer lived in a cabin. The writer lived in a cabin that belonged to the orphanage. Cabin that belonged to the orphanage, orphanage। আর এর উচ্চারণ এখানে উজ্জ্বল রাখবে। স্টুডেন্টস, এটা অবশ্যই কমপ্লেক্স, কারণ এখানে দ্যাট আছে, আর দ্যাট হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। আর আমরা এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে হু ইজ দ্যাট যুক্ত রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন হু ইজ দ্যাট। এখানে তোমরা ব্র্যাকেটে লিখে নিতে পারো রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, পরে লিখে দিচ্ছি। এটাকে আমরা সিম্পল করব। স্টুডেন্টস, এটা হচ্ছে কমপ্লেক্স, এটাকে আমরা সিম্পল করব। তাহলে আমাদের রুল 4, এটা হচ্ছে রুল 4। স্টুডেন্টস, রুল 4টা কীভাবে লিখব? যে হু ইজ দ্যাট বা রিলেটিভ প্রোনাউন, সেটা হচ্ছে হু ইজ দ্যাট যুক্ত কমপ্লেক্স টু সিম্পল করার নিয়ম। স্টুডেন্টস, তাহলে রিলেটিভ প্রোনাউন হু ইজ দ্যাট যুক্ত কমপ্লেক্স টু সিম্পল করার নিয়মটা কি হচ্ছে দেখো। আমাদের রিলেটিভ প্রোনাউন, তাহলে আমরা হু ইজ দ্যাট শব্দটা নিয়েছি, হু ইজ দ্যাট। এখন এখানে কিন্তু দ্যাট আছে, তার মানে অবশ্যই এটা রিলেটিভ প্রোনাউন যুক্ত। এটা রিলেটিভ প্রোনাউন এবং অবশ্যই কমপ্লেক্স। তাহলে আমরা কি করব নিয়মটা, অর্থাৎ স্ট্রাকচারটা এভাবে, প্রথম থেকে আমাদের রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত সব বসে যায়, অর্থাৎ প্রথম থেকে রিলেটিভ প্রোনাউন এর পূর্ব পর্যন্ত বসে যাবে। এখানে আর কোনো পরিবর্তন হবে না, এটা এভাবেই বসে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, এটা 1 নম্বরে, দ্বিতীয় হচ্ছে রিলেটিভ প্রোনাউন উঠে যাবে। রিলেটিভ প্রোনাউন এর পূর্ব পর্যন্ত বসে যাবে। রিলেটিভ প্রোনাউন
উঠে যাবে, উঠে যাবে এবং এরপর বি ভার্ব থাকলে তাও উঠে যাবে। 3 নম্বর যেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। রিলেটিভ প্রোনাউন এর পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করিতে হবে, এছাড়া আর কোনো পরিবর্তন নাই। এবং 4 বাকি অংশ বসে যাবে, বাকি অংশ বসে যাবে। স্টুডেন্টস তাহলে সহজভাবে বুঝতে পারছো, এখানে দ্যাট আছে, অর্থাৎ হু ইজ দ্যাট থাকা হচ্ছে এটা তোমার কমপ্লেক্স সেন্টেন্স, আর এটা রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ হু ইজ দ্যাট যুক্ত রিলেটিভ প্রোনাউনের কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম কিভাবে, আমাদের একদম প্রথম থেকে রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত লিখব, এখানে কোনো চেঞ্জ করব না। তাহলে দ্য রাইটার লিভড ইন এ ক্যাবিন, এখানে দ্যাট উঠে যাবে, এরপর কোনো বিভার্ব নাই, তাহলে ওটার আর চিন্তা নাই। কিন্তু মূল ভার্ব হচ্ছে বিলংড, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে বিলং, BELONG, বিলং ইং, GEING, বিলংড, অর্থাৎ এটা BELONG এর সাথে একটা ING করে দেব, বিলংইং। তারপরে আমরা বাকি অংশ বসে দেবো, বিলংইং টু দ্য অরফানেজ। স্টুডেন্টস তাহলে তো আশা করি তোমরা এটা সুন্দর মতো বুঝতে পারছো। আমি আবার বলছি, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যদি দেখো কমপ্লেক্স সেন্টেন্সে এবং তুমি এটাকে কম্পাউন্ড সিম্পল করতে গেলেই একেবারে সহজভাবে করে ফেলবে, অর্থাৎ দা প্রথম থেকে একেবারে রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত লিখে ফেলবে, রিলেটিভ প্রোনাউন উঠে যাবে। যদি এর পরে কোনো মানে বিভার্ব থাকতো সেটাও উঠে যেত। মূল ভার্ব বিলংড এর সাথে আইএনজি করে ফেলছি, বাকি অংশ বসে দিয়েছি। স্টুডেন্টস আশা করি এটা ভালো করে বুঝছো। এরপরে যেটা যাচ্ছি আমরা সেটা হচ্ছে সো দ্যাট। স্টুডেন্টস একটু সো দ্যাট স্টুডেন্টস এখন যেটা করাবো সেটা হচ্ছে সো দ্যাট যুক্ত কমপ্লেক্স থেকে সিম্পল করার নিয়ম, অর্থাৎ সো দ্যাট যুক্ত কমপ্লেক্স কে সিম্পল করার নিয়ম। স্টুডেন্টস এটা একেবারে সহজ, আমি উদাহরণ দিচ্ছি একই নিয়মে, এরপরে আমি তোমাদেরকে রুলে চলে আসছি। একটা উদাহরণ তোমরা অবশ্যই লিখে নাও, আর যখন তোমরা খাতা কলম নিয়ে লিখবে দেখবা তোমাদের জন্য এত সহজ হয়ে গেছে, ভাবতেও পারবে না যে এত কঠিনগুলা কীভাবে এত সহজ হয়ে যায়। ইনশাআল্লাহ আশা করি তোমরা অবশ্যই খাতায় উঠাই নেবে। হি ওয়ার্কড হার্ড so that he could prosper in life. Example, he worked hard, সে কঠোর পরিশ্রম করেছিল করতো, so that he worked hard so that he could prosper in life. স্টুডেন্টস আমি উদাহরণটা দিচ্ছি এই জন্য তোমাদের বুঝতে সুবিধা হবে। সিম্পল, এটা কমপ্লেক্স। স্টুডেন্টস তাহলে আমাদের এই রুলটা হচ্ছে 5, রুল 5। কীভাবে আমরা রুলটা লিখব? আমরা রুলটা এভাবে লিখব যে, অর্থাৎ প্রথমে তো বুঝছি সো দ্যাট যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার
নিয়ম। তো আমরা এইটা একই রুল এরকমই, সো দ্যাট যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম, এই কথাটাই এখানে লিখতে পারো। তাহলে আমি সরাসরি স্ট্রাকচারে চলে যাই, তাহলে তোমাদের আর এই ঝামেলাটা পোহাইতে হবে না, এখানে আর লিখতে হবে না। এখানে গঠনে চলে আসি, স্ট্রাকচার হচ্ছে অর্থাৎ প্রথম থেকে সো এর পূর্ব পর্যন্ত বসে, এক নম্বর যেটা প্রথম থেকে সো এর পূর্ব পর্যন্ত বসে। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় যেটা সো থেকে ক্যান কুড মেমাইট পর্যন্ত উঠিয়ে দেব, অর্থাৎ সো থেকে ক্যান কুড মে মাইট পর্যন্ত উঠে যায়। এরপরে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে এটা উঠানের পরে টু বসে। 4 মূল ভার্ব থেকে বাকি অংশ, মূল ভার্ব থেকে বাকি অংশ। স্টুডেন্টস, আশা করি তোমরা খুব সহজে বুঝছো, কারণ এটা একেবারে সহজ। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, আমরা যেটা করছি সেটা সো দ্যাট যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। আর যখনই তুমি সো দ্যাট দেখবা এবং ওটা সিম্পল করতে গেলেই তোমাকে এই স্ট্রাকচার অনুসরণ করতে হবে। যেমন হি থেকে, অর্থাৎ সো এর পূর্ব পর্যন্ত আমরা লিখতে পারবো, অর্থাৎ হি ওয়ার্কড হার্ড। এরপরে কি এখানে আমরা এই সো এর পূর্ব পর্যন্ত লিখেছি, সো থেকে ক্যান কুড মে মাইট উঠে যায়, অর্থাৎ সো থেকে এ পর্যন্ত উঠে যাবে, কুড পর্যন্ত উঠে যাবে। আচ্ছা, এটা আর লিখলাম না, তারপরে টু বসে, আমরা টু বসালাম সরাসরি। এরপরে কি বলছে, বাকি অংশ ভার্ব থেকে, তার মানে প্রসপার ইন লাইফ, টু প্রসপার ইন লাইফ। স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। সো দ্যাট রুলটা অনেক সহজ। ইনশাল্লাহ এর পরবর্তী রুলগুলো তোমরা পরবর্তী ভিডিওতে পাবে। আজকের জন্য সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। তোমরা ভালো থাকবা স্টুডেন্ট।